নমস্কার, বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে আমি দেবারতী। যে মাটির ওপর দাঁড়িয়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলি, নিজেদের স্বাধীন ভারতের নাগরিক বলে গর্ব করি, সেই পশ্চিমবঙ্গ রাজ্যটি কিভাবে তৈরি হয়েছিল? আমরা অনেকেই ভাবি 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো আর রাতারাতি মানচিত্রে পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেল। কিন্তু না, এই ধারণা সম্পূর্ণ ভুল এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই ভুল ধারণাই বছরের পর বছর বাঙালিদের মগজে পুড়ে দেওয়া হয়েছে। আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, কিন্তু গত 7.5 দশক ধরে বাঙালির ইতিহাস থেকে এই দিনটাকে সুপরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছিল। কেন বাঙালিদের দূরে রাখা হলো তাদের নিজেদের রাজ্যের জন্মের ইতিহাস থেকে? পালা বদলের পর আজ কেন আবার ছাই চাপা আগুন থেকে বেরিয়ে আসছে সেই সত্যি? আজ বিগ স্টোরিতে আমরা কোনো লুকোছাপা করব না। আজ সরাসরি ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় ঢুকব যেখানে লুকিয়ে আছে গ্রেট ক্যালকাটা কিলিং এর রক্ত আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একক লড়াইয়ের মহাকাব্য। 1947 সাল 4 এপ্রিল শুক্রবার, সেদিন থেকে 3 দিন ধরে তারকেশ্বরে অনুষ্ঠিত হলো বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার 12শ বার্ষিক কনফারেন্স। পশ্চিমবঙ্গ রাজ্য গঠন এবং বঙ্গভঙ্গের দাবিতে এক ঐতিহাসিক মাইল ফলক ছিল যেটা। এই সম্মেলনেই মুসলিম লীগের সাম্প্রদায়িক নীতির তীব্র নিন্দা জানিয়ে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে নিয়ে ভারতের অধীনে একটি স্বতন্ত্র প্রদেশ বা রাজ্য গঠনের মূল প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো। 5ই এপ্রিল তারকেশ্বরের এই হিন্দু মহাসভা সম্মেলনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, দেশভাগের মধ্য দিয়েই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব। তিনি বলেন, বাংলার সাম্প্রদায়িক সমস্যার অন্য সমাধানের কথা আমি ভাবতে পারি না। কেবলমাত্র প্রদেশটিকে ভাগ করে দেওয়া এবং এখানে বসবাসকারী দুটি প্রধান সম্প্রদায়কে শান্তি এবং স্বাধীনতার সঙ্গে বসবাস করতে দেওয়াই এর একমাত্র উপায়। 1946-47-এ মুসলমানদের নেতৃত্বে সম্পূর্ণ বঙ্গের পাকিস্তান ভুক্তি দাবি করলেন রাজ্যের সমস্ত জাতীয়তাবাদী মানুষ এবং তা প্রত্যাখ্যান করলেন সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার ভাবনা কি ছিল? পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা। তিনি দাবি করলেন, ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করতে হবে, বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলো নিয়ে একটা পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে যেখানে শুধু হিন্দুরাই থাকবেন প্রধানত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন যে বাঙালি হিন্দুদের অনন্তকাল মুসলিম শাসনে থেকে জাতিগত বিলুপ্তি এড়াবার একমাত্র উপায় হচ্ছে পশ্চিমবঙ্গ নামক প্রদেশ গঠন করে তাকে ভারত রাষ্ট্রের অঙ্গীভূত করা। ওনার উদ্যোগেই বঙ্গীয় আইনসভা বাংলা ভাগ করার প্রস্তাব পাশ করে, ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে নির্ধারিত করার সপক্ষে রায় দেয়। 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে আজাদ হিন্দ ফৌজের মেজর জেনারেল এসি চট্টোপাধ্যায় বঙ্গভঙ্গের উদ্দেশ্যে একটি সমিতি গঠন করেন। লীগ মন্ত্রিসভা নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ার হিন্দুদের মধ্যে এই দাবির প্রতি সমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। 1947 সালের ফেব্রুয়ারিতে হিন্দু মহাসভা বাংলার হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র প্রদেশ গঠনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে এবং তারপর বিভিন্ন জেলায় হিন্দু মহাসভার নেতৃত্বে বঙ্গভঙ্গের সমর্থনে প্রবল আন্দোলন শুরু করে। 9 মার্চ 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি বিস্তারিত দলিল প্রকাশ করে বোঝালেন যে পশ্চিমবঙ্গ গঠনের দাবি কখনোই ঘৃণ্য পাকিস্তান দাবির সমর্থক নয়, বরং পাকিস্তানের কবল থেকে বাংলার খানিকটা ছিনিয়ে এনে বাঙালি হিন্দু মুক্ত চিন্তার পীঠস্থান গঠনের প্রচেষ্টা। 1947-এর 4 এপ্রিল 3 দিন ধরে বঙ্গীয় হিন্দু মহাসভা কনফারেন্স তারকেশ্বরে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অভ্যর্থনা কমিটির সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারকেশ্বর স্টেশনে সভাপতি এবং বাংলার বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান। 4 এপ্রিল নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় তার ভাষণে বলেন, যেহেতু মুসলিম লীগ বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, সেজন্য হিন্দুরাও বাংলায় একটি শক্তিশালী জাতীয় সরকারের অধীনে পৃথক প্রদেশ গঠন করবে। বাঙালি হিন্দুদের নিকট এটি জীবন মরণের প্রশ্ন। যদি হিন্দুদের পছন্দ মতো কোনো শাসনতন্ত্র না হয়, তাহলে তাদের হিন্দু বিরোধী সাম্প্রদায়িক শাসনের অধীনে দাসত্বের জীবন যাপন করতে হবে। তিনি তার দীর্ঘ ভাষণে খুবই সুস্পষ্টভাবে বলেন, আমরা বঙ্গভঙ্গের মারফত হিন্দুদের জন্য একটি পৃথক মাতৃভূমি চাই। 4 এপ্রিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি বাংলাদেশ বিভাগের পক্ষে যে সিদ্ধান্ত নেয় তাকে স্বাগত জানান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
6 এপ্রিল তারকেশ্বরে এই সম্মেলন উপলক্ষে এক বিরাট জনসভা হয় এবং ওই দিনই সম্মেলনের মূল প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটি উপস্থাপন করলেন সনৎ কুমার রায়চৌধুরী, সমর্থন করলেন ঢাকার সূর্যকুমার বসু। এই প্রস্তাব অনুযায়ী সমস্ত বঙ্গ পাকিস্তানে যাবে না, পশ্চিম অংশ বাঙালি হিন্দুর নিজ ভূমি হিসেবে স্বতন্ত্র রাজ্য হয়ে ভারতে থাকবে এবং এই লক্ষ্য পূরণের জন্য একটি কমিটি গঠন করে কর্মসূচি স্থির করার দায়িত্ব দেওয়া হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। ঠিক করা হয় জুন মাসের মধ্যে 1 লক্ষ যোদ্ধা সেবক মাঠে নামবে। 1947-এর এপ্রিল মাসে বঙ্গভঙ্গের দাবিকে রূপায়িত করার উদ্দেশ্যে নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে ওঠে। এই সংগঠন গড়ে তোলার ব্যাপারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মেজর জেনারেল এস.সি. চ্যাটার্জি, শ্রীকুমার ব্যানার্জি, এস.এন. মোদক, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। এস.সি. চ্যাটার্জি নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন 2রা মে 1947। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড মাউন্টব্যাটেনকে একটি দীর্ঘ চিঠি লেখেন, জানান যে তিনি পাকিস্তানে প্রস্তাবের কট্টর বিরোধী এবং অখণ্ড ভারতের পক্ষে, কিন্তু যদি মুসলিম লীগের দাবির কাছে নতি স্বীকার করে ইসলামিক রাষ্ট্র পাকিস্তান গঠন হয় তাহলে গোটা বাংলাকেই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পরিবর্তে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে। এবার এখানে একটা কথা বলা উচিত বা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ইতিহাস বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1946 সাল 16ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর ডাকে ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম পালন করা হলো। লক্ষ্য যে কোনো মূল্যে ভারতকে ভেঙে পাকিস্তান তৈরি করা, আর সেই পরিকল্পনার প্রধান ল্যাবরেটরি বানানো হলো কলকাতাকে। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী মুসলিম লীগের প্রধান সোহরাবুদ্দির প্রত্যক্ষ মদতে কলকাতার রাস্তায় নেমে এলো এক নারকীয় তাণ্ডব, যা ইতিহাসে পরিচিত গ্রেট ক্যালকাটা কিলিং নামে। মাত্র 72 ঘন্টায় কলকাতার রাস্তায় 4.5 থেকে 5,000 নিরপরাধ মানুষকে কুপিয়ে পুড়িয়ে মারা হলো। জিন্নাহ এবং সোহরাবুদ্দি তাদের পরিকল্পনা ছিল এটা, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পত্রপত্রিকায় তেমনটাই লেখা হলো। কলকাতাকে রক্তগঙ্গায় ভাসিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হলো যাতে গোটা বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়। যদি কলকাতা পাকিস্তানের গর্ভে সেদিন চলে যেত তবে আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার কোনো অস্তিত্ব থাকতো না। কলকাতার সেই জ্বলন্ত চিতা আর মা বোনেদের কান্নার মাঝখান থেকে জন্ম নিলেন এক জননেতা। তিনি বুঝলেন শুধু রাজনৈতিক আপোষে স্বাধীনতা আসবে না, আগে নিজের ঘর বাঁচাতে হবে। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যখন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা দোলাচলে তখন এই একজন মানুষ জিন্নাহর চোখে চোখ রেখে লড়াই করা শুরু করলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্পষ্ট বুঝেছিলেন মুসলিম লীগের শাসনে অবিভক্ত বাংলায় থাকলে সনাতন হিন্দু বাঙালি সংস্কৃতি, ভাষা এবং অস্তিত্ব চিরতরে মুছে যাবে। তিনি ডাক দিলেন ডিভাইড বেঙ্গল টু সেভ হিন্দু বেঙ্গল, অর্থাৎ হিন্দুদের সুরক্ষার জন্য বাংলা ভাগ করুন। লর্ড মাউন্টব্যাটেন থেকে শুরু করে জওহরলাল নেহেরু সবার ওপর তিনি এমন রাজনৈতিক চাপ সৃষ্টি করলেন যে ব্রিটিশরাও স্বীকার করতে বাধ্য হলো যে ভারত ভাগ হলে বাংলাও ভাগ হবে। পশ্চিমবঙ্গ গঠনে আরও একজনের নাম এখানে না করলেই নয়। পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠনে এবং বিশেষ করে 1947 সালে দেশভাগের সময় কলকাতা যাতে পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে পড়ে, ভারতের অংশ থাকে, সেই পটভূমি তৈরিতে গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ইতিহাসে গোপাল পাঁঠা নামে পরিচিত, তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ যখন ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিচ্ছেন তখন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী সোহরাবুদ্দির প্রত্যক্ষ মদতে কলকাতার হিন্দু বাঙালিদের ওপর ব্যাপক আক্রমণ শুরু হয়, গণহত্যা শুরু হয়। 16 এবং 17 আগস্ট হিন্দুদের ওপর একতরফা আক্রমণ চলতে থাকে। এই চরম সংকটের মুখে কলকাতার বউবাজার অঞ্চলের বাসিন্দা গোপাল পাঁঠা এবং তার অনুগামীদের এবং স্থানীয় যুবকদের সংগঠিত করে গড়ে তোলেন জাতীয়তাবাদী প্রতিরোধ বাহিনী। জিন্নাহ এবং মুসলিম লীগের মূল পরিকল্পনা ছিল কলকাতাকে রক্ত গঙ্গায় ভাসিয়ে হিন্দুদের উচ্ছেদ করে সম্পূর্ণ কলকাতাকে পাকিস্তানের অংশ করা।
কলকাতা হাতছাড়া হলে আজকের পশ্চিমবঙ্গ গঠন করাই অবাস্তব হয়ে যেত। গোপাল পাঠার নেতৃত্বে প্রতিরোধ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে লীগের গুন্ডা বাহিনীকে প্রতিহত করে। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন। 1947 সালের 20 জুন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বাংলার বিধানসভার সদস্যরা ভোটাভুটিতে বসলেন। পশ্চিমবঙ্গের বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা 58-21 এই ভোটে সিদ্ধান্ত নিলেন তারা পাকিস্তানের সঙ্গে যাবেন না, তারা ভারতের সঙ্গে থাকবেন এবং তৈরি হবে এক নতুন রাজ্য পশ্চিমবঙ্গ। 20 জুন সেই কারণেই আমাদের মাতৃভূমির জন্মদিন। কিন্তু স্বাধীন ভারতের ইতিহাসে কি ঘটল? স্বাধীনতার পর দশকের পর দশক ধরে যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসলো তারা এই ইতিহাসকে পাঠ্য বই থেকে উপড়ে ফেলে দিল। নতুন প্রজন্মের বাঙালিকে শেখানোই হলো না যে গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো গণহত্যা থেকে কিভাবে তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ স্রেফ ভোট ব্যাংক আর নোংরা আদর্শগত রাজনীতি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক ভাবধারা যেহেতু বাম বা তৎকালীন কংগ্রেসের সঙ্গে মিলত না, তাই তার নামটাই ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা হলো। বিজেপির নেতৃত্ব একাধিকবার সেই বিষয়ে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, শ্রী বিধানচন্দ্র রায়, ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা, ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, নেতাজির সহযোগী এবং কৃষক নেতা হেমন্ত সরকার প্রমুখ। ডক্টর বাবা সাহেব আম্বেদকর, মতুয়া মহাসংঘের প্রধান শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর এবং উত্তরবঙ্গের তপশিলি নেতা ও বঙ্গীয় আইনসভার সদস্য শ্রী প্রেম হরি বর্মন বাঙালি হিন্দুর বাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পক্ষে জোরালো সমর্থন করেন। 1951-52 সাল সেই সময় অনুষ্ঠিত দলের প্রথম নির্বাচনে ভারতীয় জনসংঘ লোকসভার 3টি আসনে জয়লাভ করে, যার মধ্যে 2টি আসনই ছিল পশ্চিমবঙ্গের। ভারতের প্রথম সংসদে ভারতীয় জনসংঘের মোট সদস্য সংখ্যার 2/3 ছিলেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি। সত্যকে কতদিন চেপে রাখা যায়? কথায় বলে ইতিহাসের চাকা ঘোরে। আজ রাজ্যে এবং দেশে রাজনৈতিক পালাবদলের পর ছাই চাপা দেওয়া সেই ইতিহাস আবার মহিমায় ফিরছে। 20 জুন ধুমধাম করে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। নতুন প্রজন্মের বাঙালি আজ সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকানে প্রশ্ন তুলছে, কেন আমাদের এতদিন অন্ধকারে রাখা হয়েছিল? দেখুন, কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠেছে। আমি একেবারে শীর্ষ নেতৃত্বের কথা বলছি। সেই সময় লাগাতার যে অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধে, যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কথা বারবার তুলে ধরার চেষ্টা করেছে কংগ্রেস। গোটা দেশের ক্ষেত্রে যদি সেই বিচার আমরা করতে যাই বা সেই নিয়ে যদি কথা বলি, তাহলে দেখব যে ইতিহাসে বা পাঠ্যে আমরা যা পড়ে এসছি, আপনিও রিলেট করতে পারবেন হয়তো, যা পড়ে এসছি সেখানে নির্দিষ্ট একটা কমিউনিটির কথা বারবার উঠে এসেছে। এই দেশে যে সমস্ত হিন্দু রাজারা রাজত্ব করে গিয়েছেন বছরের পর বছর ধরে, তাদের স্থান ইতিহাস বইয়ের পাতায় যত টানা ছিল তার থেকে অনেক বেশি মুসলমান সম্প্রদায়ের যে শাসকেরা এই দেশটাকে লুটে পুটে নিয়েছে তাদের কথা অনেক বেশি সংখ্যক ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। এবং সেই কারণে সমালোচনায় বা কাঠগড়ায় তোলা হয়েছে কংগ্রেস সরকারকে। অনেকে কথাও বলেন যে সেই সময় দেশভাগ, আর সেই দেশভাগের ক্ষেত্রে কিছু করার ছিল না, দেশভাগ না করলে আরো বড় কোনো ক্ষতি হতো। এই যে মন্তব্য বা এই যে ন্যারেটিভ কংগ্রেস তৈরি করার চেষ্টা করেছে বছরের পর বছর, সেটা নাকি আদৌ সত্যি নয়। যারা দেশ ভাগ করেছিল, যাদের এতে মদত ছিল, তাদের মধ্যে বেশ কিছু নাম এখন হয়তো অনেকে হই হই রই রই করে তেড়ে আসতে পারেন, কিন্তু বারবার সমালোচিত হয়েছে, বারবার আলোচিত হয়েছে। গান্ধী পরিবারের কথা বারবার উঠে এসেছে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা সবাই শুনলে পরিস্থিতি হয়তো খানিকটা হলেও অন্যরকম হতে পারত। বারবার বিজেপি নেতৃত্ব কথা বলেছে, হিন্দু মহাসভা
সেদিন যে কাজ করেছিল আজ যদি সেটা না হতো তাহলে আমি আপনি কথা বলার মতো জায়গায় থাকতাম না ভারতের নাগরিক হয়ে। ঠিক তেমনই দেশের ক্ষেত্রে কংগ্রেস যা করেছে, এই রাজ্যের ক্ষেত্রে বিগত দিনে কংগ্রেস সরকার তো বটেই, বাম সরকার এবং তৃণমূল সরকার ঠিক তারই পুনরাবৃত্তি করেছে। আপনাদের মনে থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। উনি বলছেন যে হ্যাঁ আমি মুসলমান তোষণ করি, পরিষ্কার তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করে বলছেন যে হ্যাঁ আমি মুসলমান তোষণ করি। ওনার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী বলছেন যে উর্দুকে এই ভাষা এমন ভাষা করা হোক যে উর্দুটাই মানুষ বলবে। মিনি পাকিস্তান এই মন্তব্য ওনার ক্যাবিনেটের মন্ত্রী করেছেন। গুলশান কলোনি তৈরি হয়েছে, সেই গুলশান কলোনিতে কাদের ঠাঁই কাদের বাস বারবার দেখানো হয়েছে। এসআইআরে কত নাম বাদ গেছে, সেই নামে বেশিরভাগ আমরা দেখেছি মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিলেন। তার মানে একটাই, এই কমিউনিটিকে এই সরকারগুলো শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্যই ব্যবহার করেছে। কিন্তু প্রকৃত অর্থে সার্বিকভাবে মুসলমান সম্প্রদায়ের উন্নতি কি হয়েছে বাম আমলে, কংগ্রেস আমলে বা তৃণমূল আমলে? মুয়াজ্জেম ভাতা ছাড়া তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে কি উন্নয়ন করেছে মুসলমান সম্প্রদায়ের মানুষের, তারা আজকে নিজেরাও বুঝেছেন। ফলে যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকে মত পরিবর্তন করে রাষ্ট্রের সঙ্গে আছেন। যারা দীর্ঘদিন ধরে বুঝেছেন যে বঞ্চনা করা হয়েছে তাদের সঙ্গেও তারা আজকে জয় শ্রীরাম বলছেন, কারণ তারা বুঝেছেন যে রাষ্ট্রের হিত কিসে। আজকে আবারও বলবো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, সেদিন রুখে না দাঁড়াতেন, তাহলে হয়তো পশ্চিম বাংলাদেশে থাকতাম আমরা। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আজকে এক হয়ে যেত, মিলেমিশে থাকতো। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একের পর এক শুধুমাত্র তোষণের রাজনীতি করে গিয়েছেন। একবারও মনে হয়নি যে ইতিহাস আমরা পড়ছি সেই ইতিহাসকে একদিন তো সামনে আসতে হবে। আপনারা কতদিন লুকিয়ে রাখতে পারবেন? আজকে শেষ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাণী একবার আপনাদের শোনাবো। কি বলেছিলেন? যে গরু দুধ দেয় লাথি খেতে হয়। দেখুন, মনে করাই। আপনারা আসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আপনি লাথি খান, কোনো অসুবিধা নেই, কিন্তু লাথি খেয়ে যদি সেই গরুর উপকারও করতেন, তার সঙ্গে উন্নয়ন যদি প্রকৃত অর্থে করতেন, তাহলে পশ্চিমবঙ্গ অনেক এগোতে পারত। যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে, যে আবেগ নিয়ে, যা ভাবনা চিন্তা থেকে এই রাজ্য নির্মাণের কথা ভেবেছিলেন, তার সেই ভাবনাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন তারই অনুগামীরা। আগামী দিনে বা আমরা দেখব অবশ্যই আগামীকাল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন হোক, এই দাবি আদায় করতে গিয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীদেরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। দেখেছিলেন আপনারা। সেই সব আজ অতীত। আজ একেবারে নতুনভাবে নতুন ছবি এই পশ্চিমবঙ্গের। আগামীকাল কি হয়, নজর থাকবে কিভাবে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আজ বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।